শুভ সকাল। একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই নতুন একটি অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার যথারীতি ফিন্যান্সের নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। তো আমরা ইতিমধ্যেই স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন এই অংশটা নিয়ে ক্লাস করছিলাম। আমরা স্বল্পমেয়াদী অংশটা আলোচনা শেষ করেছি এবং গত ক্লাস থেকে আমরা মধ্যমেয়াদীর অর্থায়নের বিভিন্ন উৎসগুলো পড়েছিলাম বা মধ্যমেয়াদী উৎসের মধ্যে আমরা তারপর চলতি সম্পদ ব্যবস্থাপনা দেখেছি। চলতি সম্পদ ব্যবস্থাপনা থেকে আমরা পেয়েছিলাম মজুত পণ্যের ব্যবস্থাপনা। তো মজুত পণ্য ব্যবস্থাপনা থেকে আজকে আমাদের আলোচনাটা শুরু হবে। তো মজুত পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য দেখব। মজুত পণ্য ব্যবস্থাপনারই আরেকটা পার্ট হচ্ছে কাম্য মজুদের পরিমাণ এবং এটার ব্যয় সমূহ কি কি থাকে এবং মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, এবং এই মিতব্যয়ী ফরমায়েশে আমাদের একটা সূত্র থাকবে এবং অঙ্ক। টোটাল 3টা সূত্র আছে। তো আমরা আজকে একটা সূত্র নিয়ে দেখব। একটা সূত্রের একটা না 2টা সূত্র, আসলে সূত্রটা মোটামুটি সেম, তো 2টা সূত্র নিয়ে কথা বলবো এবং পরবর্তী ক্লাসে আমরা আবার বাকি কিছু অংশ থাকবে এটা মিতব্যয়ী ফরমায়েশের, সেটা নিয়ে কথা বলবো। তো শুরুতে আসি, কেন আমরা মজুত পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কি। আমরা গত ক্লাসে বলেছিলাম যে মজুত পণ্য ব্যবস্থাপনা বলতে আমরা বুঝাইছি যে উৎপাদনের ক্ষেত্রে যাতে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আমাদের কাঁচামাল, এবং আমরা এই কাঁচামালটাকেই আমরা কাঁচামাল থেকে অর্ধ বা অর্ধ কার্য সম্পন্ন প্রোডাক্ট হয়, সেখান থেকে আমরা ফিনিশ গুড পাই। তো কতটুকুন পরিমাণে আমাদের 3টা সেক্টরের মধ্যে প্রোডাক্ট কোনটা কি থাকতে হবে সেটা আমরা বের করতে হবে, বা এটার ব্যবস্থাপনাটাই আসলে মজুত পণ্য ব্যবস্থাপনা। তো মজুত পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কি, চাহিদা অনুযায়ী উৎপাদন। তো প্রথম কথা হচ্ছে আমার মার্কেটে কতটুকুন আমার পণ্যের চাহিদা আছে, তো সেই চাহিদাটা আমাকে জানতে হবে, সেই অনুযায়ী আমাকে পণ্যের মজুত রাখতে হবে। ধরেন আমার প্রোডাক্টের চাহিদা হচ্ছে 500 পিস, মার্কেটে 500 পিস প্রতিদিন সেল হবে, তো আমাকে সেই 500 পিসের জন্য যতটুকুন উৎপাদন করা দরকার ততটুকুন রাখতে হবে। এখন 500 পিস আমার প্রতিদিন টার্গেট, কিন্তু আমি প্রতিদিনে দেখা যাচ্ছে কাঁচামাল রাখতেছি 10,000 পিসের, তাহলে তো ঠিক হচ্ছে না। তো আমাকে 500 পিসের জায়গায় হয়তো বা 700 পিসের স্টক থাকতে হবে, বা 700 পিস তৈরি করা যায় এরকম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। চাহিদাটা আমাকে আগে জানতে হবে। বিনিয়োগ সর্বনিম্ন করা, অর্থাৎ মজুত পণ্যের ক্ষেত্রে আমাদের একটা অংশ সর্বনিম্ন যতটা করা যায় খরচ, তো আমাদেরকে বিনিয়োগের একটা বড় অংশই আমাদের মজুত পণ্যে বিনিয়োগ। মজুত পণ্যের অন্যতম উদ্দেশ্য হচ্ছে চলতি সম্পদ বিনিয়োগের মাধ্যমে মজুত পণ্য বিনিয়োগের পরিমাণ সর্বনিম্ন করতে হলে আমাদেরকে মজুত পণ্য অব্যবহৃত না রেখে রাখা এবং সেই সাথে উৎপাদন কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনা, অর্থাৎ আমরা বেশি প্রোডাক্ট রাখবো না, আবার যাতে আমার কার্যটা আটকায় না থাকে, চলতে থাকে। তারপর দেন আমাদের আসলো ক্রেতাদের পণ্য সরবরাহ নিশ্চিত করা, অর্থাৎ আমার চাহিদা অনুযায়ী প্রোডাক্ট কিন্তু সরবরাহ করতে হবে, অর্থাৎ মজুত পণ্য আমার এরকম পরিমাণ রাখতে হবে যাতে লোকের চাহিদা আমি মেকআপ করতে পারি, শর্টেজ যাতে না হয়, আমার চাহিদা যে আমি যাতে সেটুকুন দিতে পারি মার্কেটে। ক্ষতি হ্রাস, মজুত পণ্যের অন্যতম অংশ হচ্ছে ক্ষতি হ্রাস করা, অর্থাৎ বিভিন্ন সময় মজুত পণ্য গোডাউনের থেকে চুরি হইতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তো এটা যাতে না হয়, এই ধরনের ক্ষতি যাতে না হয়, এর জন্য আমাদের মজুত ব্যবস্থাপনা রাখতে হবে। মোট খরচ, তো একই সাথে আমাদের খরচটাও যাতে কমে যায়, তো এর জন্য আমরা ম্যাথ করব পরবর্তীতে। তো মজুত হ্রাস অর্থাৎ মোট খরচের হ্রাস করব, আমরা খরচটাকে কমায় আনার চেষ্টা করব এবং এর জন্যই মজুত ব্যবস্থাপনা করতে হবে। সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার ব্যবস্থা, অর্থাৎ আমার কতটুকুন সংগ্রহ থাকতে হবে, কতটুকুন আমি সংরক্ষণ করব এবং কতটুকুন ব্যবহার করব, এটা বের করার জন্য আমরা মজুত পণ্য ব্যবস্থাপনা করতে হবে। তো এই 6টা মেইন উদ্দেশ্যে আমরা মজুত পণ্য ব্যবস্থাপনার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের কাম্য পরিমাণে মজুত সংরক্ষণ করা এবং কাম্য স্তরে রেখে আমরা আমাদের উৎপাদন কার্য যাতে ব্যাহত না হয়, আমাদের বিক্রয় কার্যক্রম যাতে ব্যাহত না হয়, একই সাথে আমার প্রতিষ্ঠানের খরচও যাতে কমে যায় এবং আমরা খরচ হ্রাস করব এবং একই সাথে সম্পদ সর্বাধিকরণের চেষ্টা করব বা শেয়ার হোল্ডারদের সম্পদের পরিমাণ বাড়ানোর চেষ্টা করব। এই হচ্ছে আমাদের মজুত ব্যবস্থাপনার মূলত উদ্দেশ্য বলি। তো এখন আমরা দেখব কাম্য মজুত পরিমাণ, অর্থাৎ ইংলিশে যদি আমরা বলি কোয়ান্টিটিস অফ অপটিমাম ইনভেন্টরি। ঠিক আছে, তো আমরা এটা করার
তো কাম্য মজুদের পরিমাণ, তো কাম্য মজুদ বলতে আমরা কি বুঝাচ্ছি? কাম্য মজুদ হচ্ছে যে পরিমাণে মজুদ পণ্য সংরক্ষণ করলে মোট ব্যয় সর্বাপেক্ষা কম এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকে তাকে আমরা কাম্য মজুদের পরিমাণ বলি। অর্থাৎ যতটুকুন পরিমাণে আমার স্টকে প্রোডাক্ট থাকলে আমার খরচ সবচেয়ে কম হবে, সেই স্টকটা বা সেই পয়েন্টটাই হচ্ছে আমাদের কাম্য মজুদের পরিমাণ। ব্যবসা প্রতিষ্ঠানে কাম্য মজুদ পণ্যের পরিমাণ নির্ণয়ের সর্বপ্রথম ধাপ হচ্ছে কাঁচামাল ক্রয় ও মজুদ সংরক্ষণ সম্পর্কিত ব্যয়সমূহ চিহ্নিত করে এবং পরবর্তীতে কি পরিমাণের মজুদ সংরক্ষণ করলে আমার ব্যয় সবচেয়ে কম হবে তা নির্ধারণ করা। অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমি কতটুকুন কাঁচামাল কিনবো, কোথায় এটা সংরক্ষণ করব, কতটুকুন সংরক্ষণ করব, তারপরে এই সংরক্ষণ করার পর আমি চেষ্টা করব এই ব্যয়গুলোকে কমানো। তো এই হচ্ছে আমাদের কাম্য মজুদের পরিমাণের মেইন সংজ্ঞা। তো এই কাম্য মজুদে আমাদের দুইটা ব্যয় আছে, এখানেও দুইটা ব্যয়, এটা কিন্তু আপনারা আবার সমবায় ব্যয় বিন্দুর সাথে মিলাবেন না। ওইখানকার দুইটা ব্যয় ছিল ফিক্সড কস্ট পরিবর্তনশীল ব্যয় বা ভ্যারিয়েবল কস্ট অথবা স্থায়ী ব্যয়, এখানে সেটা না, এখানে হচ্ছে ফরমাইজ ব্যয়, যেটাকে আমরা অর্ডারিং কস্ট বলি। অর্ডারিং মানে আমার অর্ডার করার সময় যে খরচটা হয়, রাইট, এটাই বোঝাচ্ছি। তো ফরমায়েশ কোনো নির্দিষ্ট পণ্য মজুদ বা সংরক্ষণ বা সংগ্রহ করার জন্য যে পণ্য নির্দিষ্ট করা হয়েছে এবং তা সংগ্রহ করার জন্য আমাকে যে ব্যয় করতে হয় সেটাকে ফরমায়েশ বলে। অর্থাৎ কেনার সময়ের যে খরচ, আপনি অর্ডার দিচ্ছেন, অর্ডারটা আসতেছে, এই পর্যন্ত যে খরচগুলা সেটাকে আমরা বলবো ফরমায়েশ ব্যয়। যেমন বিজ্ঞাপন, আমি বিজ্ঞাপন দিতে হয় বা টেন্ডার ফেলাইতে হয় বিভিন্ন, বা বিভিন্ন লোকরে বলতে হয় আমি এটা কিনতে চাই, আমার জন্য তোমরা কে কোটেশন পাঠাও, এই যে কোটেশন, পরিবহন, তারপরে হচ্ছে দরপত্র, টেন্ডার ফেলাই, বাছাই, এগুলি হচ্ছে সব আমার ফরমাইশ ব্যয়। যেমন ডাক খরচ, টেলিফোন খরচ, টেলিগ্রাম খরচ ইত্যাদি যত ব্যয় আছে, অর্থাৎ পণ্য অর্ডার দেওয়ার সাথে যেই কস্টগুলা জড়িত থাকে। এখন বিজনেসের ক্ষেত্রে কিন্তু অর্ডার দিলা বলতে এই বিভিন্ন কোটেশন নেয়, তারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে বা বিভিন্ন যারা সেলার থাকে তাদের থেকে নেয় যে ভাই আমি এই গ্রেডের প্রোডাক্ট চাই, আপনারা কে কত দামে দিবেন, ঠিক আছে। তো এর জন্য এটা জানাইতে হয়, তাদের কাছ থেকে কোটেশন গুলা কালেক্ট করতে হয়, তারপরে সেই অর্ডার দিতে হয়, ফোনের খরচ থাকে, এগুলা চেকিং এর খরচ থাকে, এগুলা সবই ফরমাইশ ব্যয়ের মধ্যে পড়তেছে। আরেকটা থাকে বহন খরচ। তো বহন খরচ বলতে আমরা বুঝাই পরিবহন, রাইট। তো এখানে মজুদ বহন ব্যয় বলতে বোঝাচ্ছে মজুদ ধরে রাখার জন্য আমাকে যে সকল ব্যয়গুলা করতে হয়, অর্থাৎ আমার গুদামের খরচ, যেটা, ঠিক আছে, গুদামের খরচ, পণ্যের বহন খরচ, অনেক ক্ষেত্রে এখানে আসে গুদাম বীমা খরচ, এগুলা পণ্য যখন নষ্ট হয়ে যাবে বা কিছু লস হয়, ক্ষতি হয়, সেগুলা খরচ হচ্ছে আমার বহন খরচের মধ্যে পড়ে। ক্যারিং কস্ট, ইংলিশে আমরা এটাকে বলি ক্যারিং কস্ট। দিস ইজ নট পরিবহন না, এখানে বেসিক্যালি প্রোডাক্টটা রাখার জন্য আমার যে খরচগুলো সেটাই আসলে বহন ব্যয় বা মজুদ ব্যয়ও বলা হয় এটাকে, ঠিক আছে। তো ক্যারিং কস্ট, তো এখানে আমরা কি কি রাখতেছি, যেমন মূলধনের সুদ, বীমা, আমার গোডাউন থাকলে বীমা করে রাখতে হবে, গুদাম ভাড়া দিতে হবে, নষ্ট হয়ে গেলে গুণগত মান কমে গেলে সেটার বাবদ ব্যয়, কোনো কারণে পণ্য যদি বাতিল হয়, ফেরত আসে, সেই ধরনের ব্যয়গুলো হচ্ছে আমার বহন ব্যয়। তার মানে এই ক্ষেত্রে আমরা এই দুইটা কস্টকে মিলায়াই খরচ, মোট ব্যয় বের হবে, রাইট। তো অর্থাৎ ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট, এই দুইটা মিলে আমাদের মোট ব্যয় হয়। তো আমরা এখন দেখব হলো মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ কি বোঝায়। অর্থাৎ এই যে আমরা যে কাম্য মজুদ রাখতে চাচ্ছিলাম, কাম্য মজুদের প্রথম টেকনিক হচ্ছে আমাকে মিতব্যয়ী ফরমাইশ তৈরি করতে হবে। অর্থাৎ মিতব্যয়ী ফরমাইশ বলতে এই ফরমাইশকে বোঝায় যেখানে পণ্যের ব্যয়, বহন ব্যয় এবং ফরমাইশ ব্যয় সর্বনিম্ন, ঠিক আছে। অর্থাৎ ক্যারিং কস্ট এবং অর্ডারিং কস্ট সর্বনিম্ন হবে, সেটাই হচ্ছে আমাদের মিতব্যয়ী ফরমাইশ। অর্থাৎ টেকনিক, এটা একটা টেকনিক, যে টেকনিক ইউজ করলে আমরা আমাদের খরচগুলোকে কমায় রাখতে পারবো। তো ফরমাইশের মধ্যে অন্তর্ভুক্ত কি থাকবে, আমাদের সকল ব্যয় যেগুলো আছে, গুদামের খরচ, ফরমাইশ সংক্রান্ত খরচ, বহন সংক্রান্ত খরচ, এই সবগুলাই এটার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো মিতব্যয়ী ফরমাইশে সাধারণত আমরা তিনটা পদ্ধতিতে বের করতে পারি। তো তিনটা পদ্ধতিতেই ম্যাথ আছে। আমরা একটা লৈখিক পদ্ধতি, অর্থাৎ এখানে একটা গ্রাফ আঁকবো, দেন সারণী বা তালিকা, এখানে একটা চার্টের মাধ্যমে বের করব। আর একটা হচ্ছে গাণিতিক পদ্ধতি, অর্থাৎ সূত্র ব্যবহার করে করব। তো আজকে আমি এটা একটু অন্য কালার করছি, হলুদ, তার মানে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। বাকি দুইটার আলোচনা আমরা পরবর্তী লেকচারে দেখব। তো আমরা যদি বলি, তো গাণিতিক পদ্ধতি বলতে গাণিতিক সূত্র প্রয়োগ করে মিতব্যয়ী ফরমাইশ নির্ণয় করার কৌশলকে বোঝায়। অর্থাৎ আমরা সূত্র ব্যবহার করব,
সেই সূত্র ব্যবহার করে আমরা মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বের করব। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ কত পিস অর্ডার করলে আমার খরচ সবচেয়ে কম। তো এটা বের করার সূত্র হচ্ছে এটা, √2AO ডিভাইডেড বাই সি, অথবা 2AO উপরের অংশটা সেম, নিচে আইপি। তো কখন কোনটা ইউজ হবে আমি বলবো। ইও কিউ অর্থাৎ আমাদের মিতব্যয়ী ফরমায়েশের সবচেয়ে জনপ্রিয় ফর্মুলা হচ্ছে ইও কিউ, অর্থাৎ ইও কিউর মাধ্যমে আমরা মিতব্যয়ী ফরমায়েশ বের করি, সবচেয়ে সহজ এবং বেশি ব্যবহৃত। এ, তো এ মানে হলো অ্যানুয়াল অর্ডার, ঠিক আছে। আমরা বার্ষিক চাহিদা বা অ্যানুয়াল ডিমান্ডও বলতে পারি। অ্যানুয়াল ডিমান্ড, আমার কত ডিমান্ড আছে, বছরের ডিমান্ড। হ্যাঁ, তো প্রশ্নে যদি তোমাদের মাসে থাকে তখন কিন্তু সেটাকে বছরে নিয়ে আসতে হবে। দেন আসলো ও, ও মানে হচ্ছে ইয়েস অর্ডারিং কস্ট, ঠিক আছে, মানে ফরমায়েশ ব্যয়, ফরমায়েশ প্রতি ব্যয়, মানে এক একটা ফরমায়েশে কত টাকা ব্যয় হচ্ছে বা এককে একটা ফরমায়েশ দিতে কত টাকা লাগতেছে। দেন হচ্ছে সি, প্রতি বছরের একক প্রতি ধারণ ব্যয়, অর্থাৎ একক প্রতি বহন ব্যয়, ঠিক আছে, একক প্রতি ধারণ ব্যয়, ঠিক আছে, পার ইয়ারে, ক্যারিং কস্ট পার ইয়ার, পার ইউনিট পার ইয়ার। তো এখানে হচ্ছে একটা এককে কত খরচ হচ্ছে সেটা, একটা একক মানে ক্যারিং কস্ট কত, আর এখানে ছিল একটা ফরমায়েশ, একটা অর্ডারের কস্ট কত। ওকে, দেন হচ্ছে আই, এখানে যখন পরের ফর্মুলাটা যদি আমি ইউজ করি, একক প্রতি বহন ব্যয় ক্রয় ব্যয় শতকরা হারে, অর্থাৎ এখানে একটা পার্সেন্টেজ ফরম্যাটে থাকবে, অর্থাৎ আমরা এটা পয়েন্ট আকারে লিখবো, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে আমরা আবার কিন্তু পয়েন্ট আকারে লিখতে পারবো, এখানকার অঙ্কে আমরা পয়েন্ট আকারে লিখবো, যেহেতু এখানে কোনো 100-র কাজ নাই, যেহেতু স্বল্প মেয়াদিতে 100 ছিল, তো এটা আমরা এখানে পয়েন্ট আকারে লিখবো। এবং ক্রয় ব্যয়, তো আমরা পি মানে পারচেস কস্ট, ক্রয় ব্যয়। তো এই দুইটা যখন থাকবে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত ব্যয় বা বলা থাকবে যে কেনার মূল্য, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। অথবা যদি আমার প্রশ্নে ধারণ ব্যয় অথবা ক্যারিং কস্ট অথবা বহন ব্যয় থাকে, তখন আমরা ফার্স্টের ফর্মুলাটা ইউজ করব। বহন ব্যয় থাকলে ফার্স্ট ফর্মুলা, ক্রয় মূল্য থাকলে সেকেন্ড ফর্মুলা। ক্লিয়ার? তো আমি দুইটা ফর্মুলা দিয়ে দুইটা অঙ্ক দেখাবো এখন। তো দেখো, মোহন অ্যান্ড মাখন কোম্পানি একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের বার্ষিক চাহিদা, এখানে দেখো বার্ষিক চাহিদাই দেওয়া আছে, ফরমায়েশ প্রতি ব্যয়, অর্থাৎ এখানে আমাদের অর্ডার কস্ট দেওয়া আছে 120 এবং একক প্রতি মজুদ ব্যয় দেওয়া আছে 20 টাকা। তো একটা ফরমায়েশ দিলে 120 টাকা খরচ হয় এবং প্রতি এককে তারা মজুদ করতে 20 টাকা হয়। তো প্রতিষ্ঠানে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণয় করো। তো এখন কি কি দেওয়া ছিল আমাদের, এ মানে হচ্ছে বার্ষিক চাহিদা 15,000 একক, আমার ফরমায়েশ ব্যয় হচ্ছে অর্ডারিং কস্ট ও সমান সমান 120, আমাদের ক্যারিং কস্ট অথবা মজুদ ব্যয় বা অথবা ধারণ ব্যয় বা বহন ব্যয় হচ্ছে 20 টাকা। তো এখন আমি ফর্মুলা, এখন যেহেতু এখানে ধারণ ব্যয় দেওয়া আছে অথবা মজুদ ব্যয় দেওয়া আছে, বহন ব্যয় দেওয়া আছে, তখন আমরা সি দিয়ে মানে ফার্স্ট ফর্মুলাটা ইউজ করবো, সেকেন্ড ফর্মুলাটা এখানে হবে না। সেকেন্ড ফর্মুলাটা কখন, ক্রয় ব্যয় থাকলে। তো এখানে ফার্স্ট ফর্মুলাটা যখন আমি ইউজ করব, প্রত্যেকটা ভ্যালু যদি বসাই, 2 গুণ বার্ষিক চাহিদা 15,000, অর্ডারিং কস্ট 120, ক্যারিং কস্ট 20, তারপরে আমরা রুট করব, রুট করার পর আমাদের অ্যান্সার 424। আচ্ছা, অনেক ক্ষেত্রে যদি পয়েন্টে আসে সেক্ষেত্রে আমরা পয়েন্টটা ইগনোর করব। এখানে ইগনোর বলতে যদি 5-এর উপরে হয় তখন আমরা প্লাস করে দিব, 5-এর নিচে হলে ওইটাই রাখবো, কারণ একক কখনো পয়েন্টে হয় না, তো পূর্ণ সংখ্যা নিব, ঠিক আছে, পয়েন্টে নিব না। তো এই হচ্ছে আমাদের প্রথমটার করার উপায়। তো এখন আরেকটা অঙ্ক দেখবো, যেখানে আমরা দেখব সেকেন্ড ফর্মুলা। তো জেবি কোম্পানি একটি পতাকা বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের বার্ষিক চাহিদা 20,000 একক, প্রতি একক পতাকার দাম 75 টাকা, বহন খরচ একক ব্যয়ের 12%, এই যে পতাকার দাম অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে, ফরমায়েশ প্রতি ব্যয় 150, মিতব্যয়ী ফরমায়েশ বের করো। অর্থাৎ এখানে দেখো 2-3 বোঝার উপায়, পার্সেন্টেজ আছে একটা, দেন পতাকার দাম দেওয়া আছে একটা, ঠিক আছে, কিন্তু কখনো এখানে বহন খরচ বা মজুদ ধারণা এগুলা দেওয়া নাই, তার মানে আমরা সেকেন্ড ফর্মুলাতে ইউজ করব। তো এ সমান বার্ষিক চাহিদা 20,000 একক, ফরমায়েশ ব্যয় আমাদের 150 টাকা, আমাদের আয় হচ্ছে কি ছিল, ক্রয় মূল্যের ক্রয় ব্যয় শতকরা হার, এখানে একক প্রতি বহন ব্যয় দেওয়া নাই, শতকরা হারে দেওয়া আছে, পার্সেন্টেজ 12%, তারপরে আমাদের পারচেস কস্ট 75 টাকা, ঠিক আছে। বহন ব্যয়টা কিন্তু আমাদের পার্সেন্টেজ আকারে দেওয়া আছে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। আর এখানে বহন ব্যয়টা আমাদের বা মজুদ ব্যয়টা আমাদের টাকা আকারে দেওয়া ছিল, তখন আমরা ফার্স্ট ফর্মুলাটা ইউজ করছি। তো এখন ইও কিউ দেখো, আমি সবগুলো ভ্যালু বসাইলাম, মাল্টিপ্লাই করলাম, এটা কিন্তু পয়েন্ট আকারে লিখছে, যে 0.12 গুণ 75, তো আমার
অ্যান্সার এইভাবে আসছে। তো আমি এখানে যেমন 416.49 আসছিল, তো আমি 49 যেহেতু, তো 49 50 কাছাকাছি ধরে 117 লিখছি, 817। তো এটা তোমরা 816 লিখলেও হয়তো, 1 2 একক এদিক ওদিক হলে কোনো সমস্যা নাই। তোমরা বেশিও লিখলে, এক বেশি লিখলেও সমস্যা নেই। এটাকে যদি তোমরা 16 লেখা তাও হয়তো, 17 লিখলেও হবে, যেহেতু এটা 5-এর কাছাকাছি আছে। তো এই হলো আমাদের দুইটা ফর্মুলা, এবং এই দুইটা ফর্মুলা থেকে আমি তোমাদেরকে দুইটা ম্যাথ দেখালাম। তো পরবর্তীতে আমরা বাসায় এই দুইটা ম্যাথ প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে HW আকারে করে। এখানে দেখো প্রতিষ্ঠান মাসিক চাহিদা দেওয়া আছে, অর্থাৎ এটা মান্থলি বেসিসে দেওয়া। তো তোমাদের কাজ হবে কি, এই মান্থলি চাহিদাটাকে তোমাদের বের করতে হবে কি বার্ষিক চাহিদা, রাইট? এ মানে বার্ষিক, তার মানে এটাকে 12 দিয়ে গুণ করবে, তাহলে বের হয়ে যাবে 12,000। আর বাকিগুলা দেখো কি দেওয়া আছে, ফরমাইশ প্রতি ব্যয়, অর্থাৎ তোমাদের দেওয়া আছে 100 টাকা, একক প্রতি মজুত করার ব্যয়, অর্থাৎ এখানেও দেখো এটা ফার্স্ট ফর্মুলায় যাবে, তাই না? টাকায় দেওয়া আছে মজুত ব্যয়টা, তো এটা তোমাদের সি দেওয়া আছে, তো ফার্স্ট ফর্মুলায় এটা করতে পারবে। দেন বিপিএল কোম্পানি একটি খাতা উৎপাদনকারী প্রতিষ্ঠান, বার্ষিক চাহিদা 30,000 একক, প্রতি পতাকার দাম, প্রতিটি পতাকা না সরি এটা হবে প্রতিটি খাতার দাম 150 টাকা, বহন ব্যয় প্রতি একক ব্যয়ের 15%, অর্থাৎ এখানে পার্সেন্টেজ ফরম্যাটে আছে, তার মানে এটা সেকেন্ড ফর্মুলা, এবং একই সাথে খাতার দামও দেওয়া আছে, তার মানে ক্রয় মূল্য দেওয়া আছে, এবং ফরমায়েশ প্রতি ব্যয় 200 টাকা, মৃত ব্যয় ফরমায়েশের পরিমাণ নির্ণয় করে, অর্থাৎ প্রথম অঙ্কটা ফার্স্ট ফর্মুলা দিয়ে, পরেরটা সেকেন্ড ফর্মুলা দিয়ে। এবং প্রশ্ন দেখে বুঝবো কিভাবে যে কোন ফর্মুলায়, সেটা আমি কিন্তু বলে দিলাম টেকনিক। তো তোমরা এই দুইটা ম্যাথ বাসায় করবে, করে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে, এবং যদি কোনো প্রবলেম থাকে আমরা সেটা নিয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। এবং পরের লেকচারে আমরা ওই যে যেটা দুইটা বললাম, সারণী পদ্ধতি এবং লৈখিক পদ্ধতি, এই দুইটা নিয়ে কথা বলে আমাদের গ্রাম্য মজুত পরিমাপ নির্ণয় করার বিষয়গুলোতে শেষ করব। তো আজকে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।